আমরা গত ক্লাসে তোমাদেরকে ভেক্টর অপারেটর সম্পর্কে ডিটেলস পড়িয়েছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ভেক্টর ক্লোজিং আর কি, বা ভেক্টর অপারেটরের ক্লোজিং। তোমাদের লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে টপিক 7 হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমাদের যদি টপিক 7 এর অবজেক্টিভ নিয়ে কোনো ইস্যু থাকে আমাকে একটু জানিয়ে দিতে পারো। কারো কোনো প্রবলেম না থাকলে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা আমাদের মতো করে একটু চ্যাপ্টারটা শেষ করি তোমাদের সাথে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টরের কার্ল, ডাইভারজেন্স এবং সবার শেষে গ্রেডিয়েন্ট। অবস্থান ভেক্টরের কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলতে চাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে বাচ্চারা, অবস্থান ভেক্টরটা কি। ছোটকালে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, যতটুকু আমার মনে পড়ে, অবস্থান ভেক্টর যদি আর হয়ে থাকে তাহলে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। যেহেতু এটা একটা অবস্থান ভেক্টর এবং এর মধ্যে এক্স ওয়াই জেড আছে, তাহলে সহজেই আমরা এটাকে কি করতে পারবো, কার্লে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা জানি ভেক্টরের কার্ল যদি হয়, এটাকে যদি আমরা 1 নাম্বার কোশ্চেন চিন্তা করি, এটাকে 2 নাম্বার কোশ্চেন চিন্তা করি, এটাকে 3 নাম্বার কোশ্চেন চিন্তা করি, তাহলে 1 নাম্বার প্রশ্ন অনুযায়ী আমরা তোমাদেরকে জিজ্ঞেস করছি অবস্থান ভেক্টরের কার্ল কত। তাহলে কার্ল অফ আর ভেক্টর সমান কি হবে, ডেল ক্রস আর ভেক্টর। ডেল ক্রস আর ভেক্টরটা কি হবে, আই জে কে। আর নিচে কি আসবে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। সাথে কি আসবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে। তাহলে ফার্স্টে আই ক্যাপ নিলাম, এই বরাবর কলাম, এই বরাবর সারি বাদ। থাকলো কি, ডেল ডেল ওয়াই জেড সূত্রের মাইনাস, ডেল ডেল জেড ওয়াই মাইনাসের যে থাকলো, কলাম বাদ সারি বাদ, ডেল ডেল এক্স জেড সূত্রের মাইনাস। কথা বুঝতেছো? এটা বাদ, ডেল ডেল এক্স জেড, ডেল ডেল জেড এক্স, তারপরে প্লাসের কে, এই কলাম বাদ এই সারি বাদ, থাকলো কি, ডেল ডেল এক্স ওয়াই সূত্রের মাইনাস, ডেল ডেল ওয়াই এক্স। কে বুঝো না আমাকে একটু বলো তো, দেখো তো। এগিয়ে গেলাম বাচ্চারা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই তোমাদেরকে, আই নিলাম, তাহলে দেখো এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, তার মানে এখানে জিরো, এখানে জেড আছে, এখানে ওয়াই আছে, তার মানে এখানে জিরো। মাইনাসের জে দিলাম, এক্স আছে, এখানে জেড আছে জিরো, এখানে জেড আছে, এখানে এক্স আছে জিরো। যারা আগের ক্লাসটা করো নাই, আগের ক্লাস না করলে এই ক্লাস বুঝবে না। এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে জিরো, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে জিরো। তার মানে সার্বিকভাবে কার্ল অফ আর হচ্ছে জিরো। তা তো হওয়ারই কথা ছিল। আমরা তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছি কার্ল অফ কোনো কিছুর কার্ল জিরো মানে হচ্ছে সেটা অঘূর্ণনশীল। নর্মাল কনসেপ্ট। ভেক্টর অপরে এই অবস্থান ভেক্টর কি ঘুরে কিনা, অ্যান্সার হচ্ছে নো। তাহলে যদি অবস্থান ভেক্টর না ঘুরে তাহলে অবস্থান ভেক্টরের কার্ল তো অবশ্যই জিরো হবে। অবস্থান ভেক্টর যদি না ঘুরে তাহলে অবস্থান ভেক্টরের কার্ল অবশ্যই কি হবে বলতো, জিরো হবে। আশা করি বুঝেছো। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি আমি, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স, তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম অবস্থান ভেক্টর আর মানে তো অবশ্যই কি বলতো, আর মানে অবশ্যই কি বলতো, এক্স আই প্লাস কত ওয়াই জে প্লাস কত জেড কে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ডাইভ অফ আর চিন্তা করি, তাহলে ডেল ডট আর, আয়ের সাথে আই জের সাথে জে, কে এর সাথে কে, তাহলে ডেল ডেল এক্স এক্স, ডেল ডেল ওয়াই ওয়াই, ডেল ডেল জেড জেড। তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, তার মানে থ্রি। তাহলে ডাইভ পজিটিভ। আমরা জানি অবস্থান ভেক্টর কি হয়, মূল বিন্দু থেকে ওই ভেক্টরের দিকে, তাহলে ডাইরেকশনটা বহির্মুখী, তার মানে এটার আয়তনটা কি করছে, বাড়ছে। আয়তনটা কি বহির্মুখী বা ফ্লাক্স বহির্মুখী। তাহলে অবস্থান ভেক্টর ডাইভারজেন্স থ্রি আসলো। ওকে, আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স যখন আমরা করেছি, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্সটা জিরো এসেছে। অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স যখন করেছি আমরা, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্সটা জিরো এসেছে। আশা করি বুঝেছো। এগিয়ে গেলাম। কিন্তু মূল সমস্যা হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে। অবস্থান ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমাকে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্টের কথা বলেছে। তাহলে আমরা জানি ভেক্টরের কোনোদিন গ্রেডিয়েন্ট হয় না, গ্রেডিয়েন্ট হয় সবসময় স্কেলার। আমরা জানি ভেক্টরের কোনোদিন গ্রেডিয়েন্ট হয় না, গ্রেডিয়েন্ট হয় সবসময় স্কেলারের। তাহলে অবস্থান ভেক্টরের যেহেতু গ্রেডিয়েন্ট আমার কাছে চেয়েছে, ডাইভটা আরেকবার বোঝাতে বলছে। ডাইভটা কি ছিল বলো, তুমি যদি না বুঝে থাকো, ডাইভ ছিল ডট প্রোডাক্ট। ডাইভ যেহেতু ডট প্রোডাক্ট, ডাইভ ছিল ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি, আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, এর সাথে কাকে ডট করব, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। মনে আছে তোমার? আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কে ডট। আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কে ডট। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে,
যে অবস্থান ভেক্টর, ভেক্টরের কি কোনোদিন গ্রেডিয়েন্ট হয়? হয় না। তাহলে সেই ক্ষেত্রে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট সম্ভব না। যেহেতু আর একটি ভেক্টর, তাই অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট সম্ভব না। কিন্তু সমস্যা হচ্ছে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট বলছে এবং 3 নাম্বার দিয়েছে প্রশ্নে। তাহলে আমি যদি এক কথায় তোমাদেরকে বলি যে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট সম্ভব নয়, তাহলে কি আমাকে 3 নাম্বার দিবা? অবশ্যই দিবা না। তাই নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এরকম যদি কোনো একটা ভেক্টর দিয়ে বলে এর গ্রেডিয়েন্ট বের করো, তাহলে অ্যান্সার হচ্ছে সেই ভেক্টরের গ্রেডিয়েন্ট কোনোদিন বের করা সম্ভব না। কিন্তু মজার বিষয়, কোনো একটা ভেক্টরের মান কিন্তু স্কেলার। তাহলে আমি চাইলেই কিন্তু সেই ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট বের করতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের যে আর এর মানটা কত হবে। আর এর মান যদি জিজ্ঞেস করি শুধু আর, তাহলে সেটা কত বলতো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে কি লিখে দিব? কিন্তু আর এর মান একটি স্কেলার ক্ষেত্র, তাই এর মানের গ্রেডিয়েন্ট হয়। তার মানে অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট বলতে মূলত তার মানের গ্রেডিয়েন্টকেই বুঝিয়েছে। তাহলে আমি যদি লিখি গ্রেড অফ আর, গ্রেড অফ আর, তাহলে ডেল আর, ডেল আর মানে আই ডেল ডেল এক্স রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জে ডেল ডেল ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে ডেল ডেল জেড রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কথা বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে এখন এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এটা একটু বড় ডিফারেন্সিয়েট। তোমরা ইচ্ছা করলে পুরোটা ডিফারেন্সিয়েশন প্রশ্নের অ্যান্সারের মধ্যে না দেখিয়ে আলাদা একটা শুধু ডিফারেন্সিয়েশন দেখিয়ে দিবে, তাইলে সবগুলো ডিফারেন্সিয়েশন টিচার বুঝে নিবে বা তুমি বুঝতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি যদি এখানে ডিডি এক্স লিখে একটা ডিফারেন্সিয়েশন করো, ডেল্টা ডেল্টা এক্স না লিখলেও চলবে, আলাদা করে যখন করবো ভেক্টর ছাড়া তখন ডিডি এক্স দিয়ে লিখে করব। তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো তো। ডি এর সাথে এক্স আছে, এখানে কি এক্স আছে? আছে। কিন্তু রুটটা কি এক্স এর উপর না ফাংশনের উপর? ফাংশনের উপর। তাহলে ফাংশনের উপর রুট থাকলে সূত্র কি? পুরো ফাংশনটাকে এক্স ধরে নিব। তাহলে পুরো ফাংশনটাকে যদি এক্স ধরে নিতে পারি আমরা, তাহলে ঘটনা কি করছে? 1/2 রুট এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর কাকে এক্স ধরেছি? রুটের ভিতরেরটাকে। তাহলে আমরা যদি তাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াবে বলো? 1/2 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিডিএক্স 2x+0+0। তাহলে কি দাঁড়ালো বাচ্চারা? একটু খেয়াল করো। তাহলে কি দাঁড়ালো? এই দুই কি কাটা, তাহলে থাকলো কি? x/√x² + y² + z²। তাহলে একটু খেয়াল করি। তাহলে সেই ক্ষেত্রে প্রথমটা যদি চিন্তা করো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আই তো থাকলোই, তার সাথে কি আসবে? x/√x²y²z², তার সাথে জে তো থাকবেই, y/√y/√x² y² z² প্লাস কে তো থাকবে, z/√x² y² z²। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু জানাও তো আমাকে। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু জানাও তো আমাকে। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু জানাও তো আমাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি রুটটা কমন নিই, এটা x² y² z² xi প্লাস কত yj প্লাস কত zk। তাহলে উপরটা হচ্ছে আর ভেক্টর, নিচে তার মান, অর্থাৎ আর বরাবর একক ভেক্টর। বুঝতে পেরেছো? দেখো তো, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে জানাও আমাকে। ডান ডান। তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তাহলে আমাকে বলো দেখি, ডেল অফ 1/r কত? করে দিতে পারবে? তাহলে ডেল অফ 1/r মানে কি? আই ডেল ডেল এক্স 1/√x² y² z² প্লাস জে ডেল ডেল ওয়াই 1/√x² y² প্লাস কে ডেল বাই ডেল জেড রুট ওভার 1/√x² y² তাহলে আমরা যদি কি করি বলতো? ডিফারেন্সিয়েশন করি। আমরা তোমাদেরকে বলছিলাম যে ডিফারেন্সিয়েশন করতে হলে আলাদা করে একটা ডিফারেন্সিয়েশন করে দিলে বিষয়টা সহজ হবে। তাহলে আমরা যদি বলি তোমাদেরকে, কি হবে? ডেল ডেল এক্স 1/√x² y² z² এর ঘটনা হবে কি? এক্স এর রেসপেক্টে যদি চিন্তা করি, এরপর কিছু নাই মানে কত বলতো? -1/2 আছে, মানে -1/2 আছে। তো সেক্ষেত্রে -1/2 সামনে চলে আসবে, x² + y² + z² টু দি পাওয়ার কত? -1/2 -1। তারপরে ddx
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে। তো সেই ক্ষেত্রে মাইনাস হাফ সামনে চলে আসলো, এখানে কত আসবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ডিডিএক্স। এখানে ডিফারেন্সিয়েট করলে 2x + 0 + 0, তাহলে কি দাঁড়াইলো? এই টু কাটা থাকলো কি -1/x² y² z² টু দি পাওয়ার 3/2। তো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই তোমাদের কাছে, এই জিনিসটাকে যদি আরেকটু ক্লিয়ার করতে চাই তোমাদেরকে, তাহলে কি হবে? উপরে এক্স ছিল কিন্তু, হ্যাঁ, উপরে কিন্তু এক্স ছিল, এই যে এই এক্সটা তো এখানে আসবে, -x/√x² y² + z² টু দি পাওয়ার 3। দেখো বুঝছো কিনা? 1/√, এটা এর মানেটা কি? এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে ডিডিএক্স x² y² z² টু দি পাওয়ার -হাফ। সূত্র ছিল কি, ডি এর সাথে এক্স আছে, এখানে কি এক্স আছে? আছে, কিন্তু পাওয়ারটা কি এক্স এর উপর না ফাংশনের উপর? ফাংশনের উপর। ফাংশনটাকে কি ধরে নিব? এক্স ধরে নিব। তাহলে ফাংশনকে এক্স ধরে নিলে সূত্র কি, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে, কারণ কাকে এক্স ধরছি? এই ভিতরের ফাংশনটাকে, তাকে আবার ডিফারেন্সিয়েট করেছি। আশা করি বুঝেছো আমার কথা। হ্যাঁ স্যার, এবার তাহলে বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ালো বলো? এখানে -xi, নিচে কত? √x² y² z² টু দি পাওয়ার 1/2, সরি, টু দি পাওয়ার কিউব, -yj, নিচে কত? x² y² z² টু দি পাওয়ার কিউব, তাহলে কি দাঁড়াইলো? নিচে x² y² z² টু দি পাওয়ার কিউব xi yj কি দাঁড়াইলো? -xi + yj x² y² z², তাহলে কি দাঁড়াইলো? r/r³ -1/r²। বুঝছো কিনা দেখো, বুঝেছো কিনা দেখো। বাচ্চারা, ডাবল ডিফারেন্সিয়েশন বলতে একটা কথা আছে, একটা রাশিকে একাধিকবার ডিফারেন্সিয়েট করা। মনে করো আমার কাছে একটা রাশি আছে ডিডিএক্স 5x³ তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে কত? 15x²। কারণ এই রাশিটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, যা পেয়েছি তাকে, 30x। তাহলে এই জিনিসটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন বলি, অর্থাৎ ডিডিএক্স 15x², এটাকে আমরা এইভাবে লিখি d2/কত? d2x, সরি, dx2 15x³ মনে হয়, সরি x³ ছিল। বুঝছো কিনা দেখো, d2/কত? dx2 × 15x³ d2/dx2 × 15x³ d2/dx2/কত বলো তো? 15x³। তাহলে সেই ক্ষেত্রে একটা টার্মকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা কি করব? ডাবল ডিফারেন্সিয়েশনের টার্মে যাব। তাহলে ডাবল ডিফারেন্সিয়েশন করলে মনে মনে দুইবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে, অর্থাৎ এখানে দুইবার ডিফারেন্সিয়েট করে 30x লিখা যাবে, কিন্তু এটা লিখা দরকার নাই, বা ওই রকম সময় আমাদের থাকবে না। যেমন এই সমীকরণটারে কি বলতেছে? d2/dx2 15x³। তাহলে এখন আমরা যদি কি করি, চিন্তা করি, প্রথমে 15 তো না 5, প্রথমে কি করবে? পাওয়ার সামনে আসবে, তাহলে কত হবে? 3×5 = 15, এক্স এর পাওয়ার এক কমে যাবে 2, তারপরে 2 আবার সামনে আসবে, 15 × 2 কি হবে? 30, আবার এক্স এর পাওয়ার এক কমে যাবে, তাহলে এটা ডিরেক্ট লিখে দিব 30x। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তাহলে ঠিক একই রকম ভাবে এখানে একটা নতুন অপারেশন আমরা শিখবো, বা নতুন অপারেটর সম্পর্কে তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে লাপ্লাসিয়ান অপারেটর। এখানের অপারেটরটার নাম দিয়েছি আমরা লাপ্লাসিয়ান অপারেটর। কি অপারেটর? লাপ্লাসিয়ান অপারেটর। লাপ্লাসিয়ান অপারেটরটা মানে কি? সেটা হচ্ছে ডেল এর সাথে ডেল কে ডট করলে যে অপারেটর পাই, সেটার নাম হচ্ছে লাপ্লাসিয়ান অপারেটর। তাহলে এটাকে আমরা ডেল স্কোয়ার দিয়ে লিখি। ডেল স্কোয়ারটা কি আসলে? আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। এটার সাথে সিমিলার কি আরেকটা কি বলতো? ডট প্রোডাক্ট, অর্থাৎ আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। তাহলে ঘটনাটা কি হবে? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে ডট করে দিব। ডেল এক্স এর সাথে ডেল এক্স করলে d2 dx2, d2 dy2, d2 dz2,
আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ একটা রাশিকে দুইবার ডিফারেন্সিয়েট করবো, এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, সেটাই হবে লাপ্লাসিয়ান অপারেটর। এবং যেহেতু ডেল ডেল আলাদা করে আইজে কে ছিল, অর্থাৎ তারা নিজেরা ভেক্টরের মতো আচরণ করছিল, কিন্তু যখন ডেল স্কোয়ার করব তখন সে কিন্তু কি আর ভেক্টরের মতো থাকবে না, মানে ভেক্টরই থাকবে না, কারণ তার মধ্যে থেকে আইজে কে চলে যাবে। ঠিক আছে, আমাকে যদি একটা টার্ম দেওয়া থাকে যে 6x³ y² z⁻⁵, এরকম একটা টার্ম দেওয়া আছে, আমাকে প্রশ্ন করেছে প্রমাণ করো যে ডেল স্কোয়ার ফাই সমান ডাইভ গ্রেড ফাই। এটা প্রমাণ করতে বলছে আমাকে। তাহলে একটু খেয়াল করো বাচ্চারা, তাহলে ডেল স্কোয়ার ফাই যদি লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে একটু বলো। ডেল স্কোয়ার ফাই, তাহলে d2 dx2 ফাই এর মান 6x³ y² প্লাস d2 dy2 6x³ y² প্লাস d2 dz2 6x³ y² অর্থাৎ কখনো যদি আমাকে এটা বলে এক্স আছে, এখানেও এক্স আছে, দুই লেখা আছে, তার মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে চিন্তা করো, মনে মনে দুইবার ডিফারেন্সিয়েট করে নাও। এক্স এর পাওয়ার সামনে চলে আসবে 3 6 18, 18 এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2 থাকবে, সেই 2 আবার 18 এর গুণ দিলে কি হবে বলো তো, 18 দুগুণে 36। এক্স এক্স এর পাওয়ার 2 কমে গেল, y² z⁻⁵ প্লাস এখানেও ওয়াই এর পাওয়ার 2, তার মানে 2 সামনে চলে আসবে, 6 দুগুণে 12, ওয়াই এর পাওয়ার 1 হয়ে যাবে, ডিওয়াই তখন 1 হয়ে যাবে, অর্থাৎ 12x³ z⁻⁵। একই রকম ভাবে জেড এর পাওয়ার কত, 2, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, জেড এর পাওয়ার আছে 5, 5 সামনে চলে আসলো, 5 6 30, জেড এর পাওয়ার 4 হয়ে যাবে, পরের ক্ষেত্রে আবার 4 সামনে চলে আসবে, 3 4 12, তার মানে 120 x³ জেড এর পাওয়ার 2 কমে যাবে, অর্থাৎ z⁻³ ডেল স্কোয়ার ফাই পাওয়া গেল। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের মধ্যে আগে গ্রেডিয়েন্ট করতে হবে ফাই এর, তাহলে গ্রেডিয়েন্ট করে দেখি কি হয়। গ্রেড অফ ফাই মানে কত, আই ডেল ডেল এক্স 6x³ y² z⁻⁵, j ডেল ডেল ওয়াই 6x³ y² z⁻⁵ প্লাস k ডেল ডেল ওয়াই x³ y² z⁻⁵। সেই ক্ষেত্রে আই নিলাম, একবার ডিফারেন্সিয়েশন, এক্স এর পাওয়ার সামনে চলে আসবে 3 6 18, x² y² z⁻⁵, যে 6 দুগুণে 12 x³ y² প্লাস কে ওয়াই এর পাওয়ার 2, সরি জেড এর পাওয়ার, এখানে ওয়াই তো হবে না, এখানে জেড হবে, আচ্ছা 30 x³ y² z⁻⁵। কথা বুঝেছো? তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তোমাকে, রাইট হ্যান্ড সাইডে আছে ডাইভ, ডাইভের মান কত, গ্রেড ফাই তো আসলোই, ডাইভ ফাই মানে ডেল ডেল ফাই। গ্রেড ফাই কে যদি একটু সুন্দর করে লিখি, এই লাইনটা লিখলে ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে ডট প্রোডাক্ট করলে এর সাথে আই এর সাথে যে কে এর সাথে কে, তাহলে কি হবে, ডেল ডেল এক্স 18x² y² z⁻⁵, ডেল ডেল ওয়াই কি হবে 12x³ y z⁻⁵, ডেল ডেল জেড 30x³ y² z⁻⁴। বুঝার চেষ্টা করো, এর সাথে এক্স আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, 18 দুগুণে 36, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, y² z⁻⁵। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ডি ডিওয়াই কাটা, 12x³ z⁻⁵ প্লাস 30, জেড এর পাওয়ার 4, 3 4 12, 120 x³ y² z⁻⁵। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো তো দেখি, এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমার চোখে কোনো পার্থক্য পড়ে না, তাইলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। বুঝছো কিনা দেখো, চ্যাপ্টার অলমোস্ট ক্লোজ। আল্লাহর রহমতে আমাদের ভেক্টরের চ্যাপ্টার অলমোস্ট ক্লোজ, তোমরা এটা দেখতে থাকো, এবং তোমাদের টপিক 7-এ যদি কোনো ইস্যু থাকে সেটা আমাকে জানাও। টপিক 7-এ কোনো প্রবলেম আছে কিনা, আছে না নাই? প্রবলেম 7টা করে দিন। প্রবলেম 7 করে দিব, গুড, এই তো এটাই তো চাচ্ছিলাম। দেখো কি বলছে, একটা বিন্দু দেওয়া আছে, আমাকে প্রশ্ন করা হয়েছে এই বিন্দুতে এর কার্ল কত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কার্ল বের করা, কার্ল অফ এ, সেটা কত, ডেল ক্রস এ
ডেল ক্রস এ মানে এটা আই, এটা জে, এটা কে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, 3 এক্স জেড স্কোয়ার ওয়াই জেড মাইনাস এক্স জেড কিউব। সূত্র কি ছিল বলো? ফার্স্টে আই নিব, কলাম বাদ সারি বাদ, ডেল ডেল ওয়াই ইন্টু মাইনাস এক্স জেড কিউব, সূত্রের মাইনাস, ডেল ডেল জেড ওয়াই জেড, সূত্রের মাইনাসের যে, কলাম বাদ সারি বাদ, ডেল ডেল এক্স মাইনাস এক্স জেড কিউব, সূত্রের মাইনাস, ডেল ডেল জেড 3 এক্স জেড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। মাইনাস প্লাসের কে কলাম বাদ সারি বাদ, ডেল ডেল এক্স ওয়াই জেড, সূত্রের মাইনাস, ডেল ডেল ওয়াই 3 এক্স জেড স্কোয়ার। তাহলে কি হবে আসো, আই নিলাম, ওয়াই এখানে ওয়াই নাই, তাহলে এটা 0, জেড এখানে জেড আছে, জেড জেড 1, তাহলে ওয়াই থাকলো, মাইনাস জে নিলাম, এক্স এখানে এক্স আছে, এক্স এক্স কাটা, মাইনাস জেড কিউব, মাইনাস জেড এখানে জেড আছে, জেড এর পাওয়ার 2 সামনে চলে আসবে, 3 দুগুণে 6, আর 3, আর এক্স থাকলো, জেড এর পাওয়ার 1 কমে গেল, প্লাস এর কে আসলো, এক্স এখানে 0 আর ওয়াই এখানে 0, তাহলে কি দাঁড়ালো বলো? মাইনাস ওয়াই ইন্টু আই মাইনাস জে ইন্টু, প্লাস নিয়ে নিলাম, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে জেড কিউব প্লাস 3 এক্স জেড। আমাকে প্রশ্ন করেছে বিন্দু বসাইছে, তাহলে -1 1 1 -1 বিন্দুতে কার্ল অফ এ চিন্তা করলে -1 1 -1, তাহলে কি দাঁড়াইলো? ওয়াই এর মান হচ্ছে 1 ইন্টু আই প্লাস জে ইন্টু -1 কিউব প্লাস 6 -1 -1, কি দাঁড়াইলো দেখো? মাইনাস আই প্লাস জে ইন্টু -1 প্লাস 6, তাহলে কি দাঁড়াইলো? -i+5। বুঝছো কিনা দেখো। স্যার আমার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে প্রবলেম 11 এ নাম্বারটা কেমনে করবো? প্রবলেম 11 এর নাম্বারটা দেখো কি বলা হয়েছে, ডেল ফাই এ নাম্বারের, এ নাম্বারটা লনার। দেখো বাচ্চারা কি বলা হয়েছে, আমাকে বলছে ডেল ফাই, তাহলে ডেল ফাই মানে হচ্ছে আই ডেল ডেল এক্স লন আর, আর মানে √x² প্লাস y² প্লাস z² প্লাস জে ডেল ডেল ওয়াই লন √x² y² z² প্লাস কে ডেল ডেল জেড লন √x² y² z²। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, একটা আমি আলাদা করে দেখাই, ddx লন √x² y² z²। আমার তোমার কাছে প্রশ্ন, ddx লন x সমান 1/x, এখন ডি এর সাথে এক্স আছে, লনের সাথে কি এক্স আছে? আছে, কিন্তু সেটা কি ডিরেক্ট আছে না ফাংশন হিসাবে আছে? ফাংশন হিসাবে আছে, তাহলে ফাংশনের এই পুরাটারে মনে মনে এক্স ধরে নাও, ddx লন এক্স, তাহলে 1/x √x² y² z²। তারপরে যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করবো, x² y² z², তাহলে সেই ক্ষেত্রে 1/√x² y² z²। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আগের নিয়ম, রুটের ভিতরে এক্স হলে 1/2√x x²y²z²। তারপরে এই ভিতরেরটা ডিফারেন্সিয়েট করো, ভিতরেরটা ডিফারেন্সিয়েট করলে 2x+0+0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াইলো, এই দুই কেটে দেই, লোকে উপরে এক্স থাকলো, নিচে x²y²z²। মান বসায় দাও, কমন নিয়ে নাও, একবারে বসাই দিলাম আর কি। হ্যাঁ, তুমি পর 2 স্টেপে বসায়, x²y²z², আর উপরে xi+yj+z। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে উপরে কি হবে আর ভেক্টর, নিচে কি হবে আর², তাহলে কি দাঁড়াইলো 1/r। ক্লিয়ার? বুঝেছো কিনা? ডান ডান। আর কোনো ইস্যু আছে? আমরা তোমাদেরকে সমাকলনের কনসেপ্ট শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই? আমরা তোমাদেরকে সমাকলনের কনসেপ্ট শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের? সমাকলনটা কি ছিল? ডিফারেন্সিয়েশনের উল্টা। আমরা বলেছিলাম ওয়াই একটা ফাংশন যদি হয়, তাকে যদি এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি, যা পাবো তাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ওয়াই কে ফেরত পাবো, মনে আছে তোমাদের? এটাই ছিল সমাকলনের মূলনীতি। সমাকলন কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এত কিছু আসলে আমাদের পক্ষে বুঝানো, জানানো, শিখানো কঠিন। সেজন্য আমরা মূল সূত্রের দিকে চলে যাব। তাহলে আমরা যদি মূল সূত্রের দিকে চলে যাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি ছিল? ddx
সমাকলনের মূল সূত্র কি ছিল? সূত্রের দিকে চলে গেলাম। 1 নাম্বার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। কনসেপ্টটা হচ্ছে ডি এর সাথে এক্স আছে, তাহলে এক্স কে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে ইন্টিগ্রেটের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি থাকবে। এই সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো সেই ক্ষেত্রে যেমন আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ 5x³ ডিএক্স, এর সূত্র কি বলো? এক্স টু দি পাওয়ার 3+1 বাই কত? 3+1 প্লাস সি, অর্থাৎ x⁴/4 প্লাস সি। সমাকলন ধ্রুবক কেন, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, অ্যান্সার নাই আপাতত। সমাকলন ধ্রুবক কোত্থেকে আসছে, কেন আসে, একটু পরে অ্যান্সার দিচ্ছি, এখন আপাতত নাই। আপাতত জেনে রাখো যেই লাইনে ইন্টিগ্রেশন শেষ হবে সেখানে সমাকলন দিতে হবে, সরি সি দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার যদি কি হয় বলতো, কে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে কি হবে, ডি এর সাথে এক্স আছে, তাহলে এক্স বাদ দিয়ে সব ধ্রুবক, ধ্রুবকরা খালি চায়া চায়া দেখবে, এক্স এরই শুধু ইন্টিগ্রেট হবে। কে তার জায়গায় আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত? এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ কেউ যদি আমাকে প্রশ্ন করে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5y² যদি 2 থাকে, এক্স টু দি পাওয়ার y² ডি ওয়াই, ডি এর সাথে ওয়াই আছে, তাহলে ওয়াই চলক, বাকি সব ধ্রুবক। তাহলে কি হবে, 10x⁵ থাকলো, ওয়াই এর পাওয়ার 3 বাই কত 3 প্লাস কত সি। আশা করি বুঝতে পেরেছি। 10 বাই কত 3 x⁵ y³ প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বার যেটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স, সেটা হচ্ছে এক্স প্লাস সি। কনসেপ্টটা এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ যদি ডিএক্স দেই তাইলে কি হইলো, কিছু নাই মানে x⁴ ডিএক্স আছে, তাহলে x⁴ বাই কত 0+1 প্লাস সি। তাহলে কি দাঁড়াইলো x/1 প্লাস সি বা এক্স প্লাস সি। তো এখান থেকে আমরা যেটা দেখলাম বাচ্চারা, এখান থেকে যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে এক্স প্লাস সি। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন যদি এরকম থাকে 100x² y² z² dt, তাহলে এখানে ডি এর সাথে টি আছে, এখানে কিন্তু টি নাই। তাহলে সেই ক্ষেত্রে কনসেপ্টটা হবে 100x² y²z² টি প্লাস সি। বুঝছো কিনা দেখো, কথা কি ক্লিয়ার? তাহলে কথা যদি ক্লিয়ার হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে সি কোথা থেকে এসেছে। সি কোথা থেকে এসেছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের নতুন একটা কনসেপ্টে যেতে হবে। সেটা হচ্ছে আমরা যদি একটু বেসিকটা নিয়ে আলোচনা করি তোমাদের, যে 5x³ এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই। অবশ্যই সহজ বিষয়, পাওয়ারটা সামনে চলে আসবে, 3×5 = 15 হবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। কথা ছিল যেইটাকে ডিফারেন্সিয়েট করে যা পেয়েছি তাকে যদি আমি পুনরায় ইন্টিগ্রেট করি এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা আবার ফেরত আসবে। তাহলে কত আসলো? 5x³। তার মানে ফেরত এসেছে। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে যা বলেছি তা সত্য কথা হয়েছে। কিন্তু প্রশ্নটা তখন জাগে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 3x²y³ z⁴ প্লাস 5 × dy। যোগ করলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে বা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে, আচ্ছা সরি, আগে তো ডিফারেন্সিয়েট করবো আমরা। এটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, দেখো তো কি হয়, dy ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার 3, 3 সামনে চলে আসলে 9x² y² z⁴ প্লাস 0। তাহলে যেই রাশিটা আমরা পেলাম 9x² y² z⁴, এটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াইতেছে একটু দেখো তো, ডিডি ওয়াই ইন্টিগ্রেট করি 9x² y² z⁴ তাহলে এখানে ওয়াই আছে, তাহলে বাদ দিয়ে বাকি সব দেখবে y³/3 z⁴। সেই ক্ষেত্রে 3 3 কাটা, তাহলে 3x² y³ অর্থাৎ দেখো এখানে যে চলক টার্মটা আছে সেই চলক টার্মটা হুবহু রিকভার করতে পেরেছি, কিন্তু যে ধ্রুবক ছিল সেই ধ্রুবকটাকে কিন্তু আমরা চাইলেও রিকভার আর করতে পারছি না। তার মানে চলক রিকভার হলেও ধ্রুবক কিন্তু এখানে আর রিকভার হচ্ছে না। তার মানে ধ্রুবক যদি রিকভার না হয়, ধ্রুবক যদি ফেরত না আসে, তাহলে বাচ্চারা ঘটনা খারাপ। তার মানে কি, ধ্রুবক যেহেতু রিকভার হলো না সেহেতু আমরা তোমাদেরকে অবশ্যই বলতেই পারি যে কি হয়েছে বলতো, এখানে ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েট করার পরে যেহেতু 0 হয়ে গিয়েছিল সেহেতু ধ্রুবকটাকে আর রিকভার করা যাচ্ছে না। তো সেই জন্য আমরা কি করি বলতো, ইন্টিগ্রেশন যেখানে শেষ হয় সেখানে একটা প্লাস সি দিই,
যেমন এইখানে সি এর ভ্যালুটা হচ্ছে 5, আবার এইখানেও সি দেওয়া উচিত, এখানে সি এর ভ্যালুটা আবার 0। এখন প্রশ্ন হচ্ছে সি এর ভ্যালুটা 0 হবে না 5 হবে না অন্য কিছু হবে, এটা আমরা কিভাবে বুঝেছি? আমরা যেহেতু ডিফারেন্সিয়েবল রাশিটা দেখেছি সেহেতু আমরা বুঝেছি এটা 5। কিন্তু অনেক সময় তো বা অনেক সময় কি সব সময় তো ইন্টিগ্রেশন করার সময় কার কাছ থেকে এটা ডিফারেন্সিয়েবল রাশিটা পেয়েছিলাম আমরা সেটা কিন্তু কি দেয়া থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে সি এর মানটা বের করা একটু জটিল। ম্যাথের ক্ষেত্রে এই ভেজালটা হয় না, কারণ ম্যাথের ক্ষেত্রে সি এর মানটা বের করা লাগে না বা ওইভাবে অ্যাপ্লিকেশন কম। কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সি এর মানটা প্রয়োজনই হয়। সেই ক্ষেত্রে আমরা একটা বুদ্ধি করেছি। আমরা এই সি ছাড়া কিভাবে ইন্টিগ্রেট করতে হয় তার একটা টেকনিক দেখিয়ে দেখাবো তোমাদেরকে, বা সেই একটা কনসেপ্ট বা সেই কনসেপ্ট পর্যন্ত আমরা যাবো আজকে। অর্থাৎ আমি চাচ্ছি সি বাদ দিয়ে একটা লিমিটের মধ্যে সীমার মধ্যে একটা অন্তরীকরণ করতে। তাহলে সীমার মধ্যে অন্তরীকরণ যদি আমরা করি তাহলে এই টার্মটার ক্ষেত্রে সীমার মধ্যে অন্তরীকরণ করলে সি এর টার্মটা প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না সেটাও আমরা তোমাদেরকে ডেসক্রাইব করব। বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। সীমার মধ্যে ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রেশনই হবে, কিন্তু সেখানে ইন্টিগ্রেশন সিগনেচারের মধ্যে একটা লিমিট দেওয়া থাকবে। ইন্টিগ্রেশন সাইনের নিচে যেই লিমিটটা আছে সেই লিমিটটার নাম দিয়েছি আমরা লোয়ার লিমিট, আর উপরেরটার নাম দিয়েছি আমরা আপার লিমিট। তাহলে নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশনের নর্মাল নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত এন প্লাস ওয়ান, মানে যা থাকুক ধ্রুব ধ্রুবক যা থাকুক থাকবে। যেই লাইনে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে সেই লাইনে আমরা কি করবো বলতো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে দিতে হবে। এতদিন পর্যন্ত এই টেকনিকটা অবলম্বন কেন করিনি, কারণ এতদিন পর্যন্ত আমার কাছে কি ছিল না, আমার কাছে এতদিন পর্যন্ত ইন্টিগ্রেশন করার পরে লিমিট দেয়া ছিল না। এখন যেহেতু লিমিটটা দেয়া আছে সেহেতু আমার থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে দিতে হবে। যখন আমরা লিমিটটা বসিয়ে দিলাম তখন কি হলো বাচ্চারা দেখো, পরের লাইনের কনসেপ্টটা হচ্ছে নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করছি কাকে, এক্স কে। তাহলে এই আপার লিমিট বা লোয়ার লিমিটের মানটা কার আসলে, এটা এক্স এর। তাহলে আমরা কি করব, এই এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসিয়ে দিব, আবার সেই এক্স এর জায়গায় একবার লোয়ার লিমিট বসিয়ে দিব। সূত্রটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ পুরো ফাংশনে যেখানে যেখানে এক্স থাকবে, যেহেতু এক্স কে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করছি সেহেতু এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসিয়ে দিব সূত্রের মাইনাস, আবার সেই এক্স এর জায়গায় আবার লোয়ার লিমিট বসিয়ে দিব। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আমি যদি এক্স এর জায়গায় আপার লিমিট বসিয়ে দিই তাহলে কি হবে, ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, আপার লিমিট বসিয়ে দিলাম সূত্রের মাইনাস, আবার এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসিয়ে দিলাম। মজার বিষয় দেখো খেয়াল করে, এখানে আপার লিমিট লোয়ার লিমিট যখন বসিয়ে দিয়েছি তখন দেখো এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে এই সি আর এই সি কিন্তু কেটে যাবে। তার মানে এখানে সি যদি থাকেও, এখানে যদি সি থাকেও তারপরেও কিন্তু সি এর ভ্যালিডিটি নাই, কারণ সি এর ভিতরে তো আর এক্স নাই যে সি এর মধ্যে মান বসিয়ে সি এর মান চেঞ্জ হবে। তার মানে আপার লিমিটে সি এর মান যা থাকবে লোয়ার লিমিটেও সি এর মান কি থাকবে তাই থাকবে। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুইটা লিমিটের মধ্যে যখন সি বসিয়ে দিব তখন আমাদের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, তখন আমাদের সি সি কেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সি যদি কেটেই যায় তাহলে আসলে সিটা বসিয়ে সময় নষ্ট করার দরকারটা কি? তাহলে যখন এরকম লিমিট দেয়া থাকবে তখন আমরা আসলে কি করব না বলতো, সিটা বসাবোই না। কথা কি ক্লিয়ার হয়েছে আমার? তোমরা কি আমার কথা বুঝেছো? আশা করি বুঝেছো। আমি যদি একটা ইন্টিগ্রেশন দেখাই তোমাকে, যেমন মনে করলাম আমার কাছে একটা ইন্টিগ্রেশন আছে টি টু দি পাওয়ার 5 টু ডিটি 10 থেকে 20। তাহলে এটাকে যখন ইন্টিগ্রেশন করব আমরা তখন কি হবে, টু টি টু দি পাওয়ার 6/6 থার্ড ব্র্যাকেট 10 থেকে 20, কাটাকাটি করলে কি আসে, 1/3 টি টু দি পাওয়ার 6 10 থেকে 20, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 1/3 20 টু দি পাওয়ার 6 মাইনাস 1/3 10 টু দি পাওয়ার কত 6, এখানে যা আসবে তাই অ্যান্সার। এটাই হচ্ছে মূল নিয়ম। যদি লিমিট দেয়া না থাকে সেখানে অবশ্যই তোমাকে সি দিতেই হবে, আর যদি লিমিট দেয়া থাকে তাহলে সি দিতে হবে না, কারণ লিমিট বসালে সি অটোমেটিক কেটে যায়। কিন্তু যেহেতু ফিজিক্সের মধ্যে আমার ইন্টিগ্রেশনের মধ্যে এমন কিছু টার্ম দেওয়া থাকবে যেখানে সি এর মানটা আসলে জিরো, ইন্টিগ্রেশনে এমন কিছু টার্ম দেওয়া থাকবে যেখানে সি এর মানটা কত জিরো, কারণ ম্যাথের ক্ষেত্রে এই ভেজালটা আছে, সি এর মান বের করা লাগতে পারে অথবা অনেক সময় সি এর মান বের করে না থাকলেও প্লাস সি দিয়ে আনসার লিখে দেওয়া যাবে। কিন্তু ফিজিক্স এর ক্ষেত্রে তো আমরা ইন্টিগ্রেশন করব কোনো না কোনো মানকে টার্গেট করে সেই মানটা বের করার জন্য। সেই ক্ষেত্রে সি এর মান যদি কখনো বের করার কোনো ওয়ে আউট দেওয়া না থাকে, আমরা সামনের ক্লাসে দেখবো, যদি ওয়ে আউট দেওয়া না থাকে যে সি এর মান বের করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সি কে দিবই না, মানে ইন্টিগ্রেশনের পরে ধরে নিব সি এর মানটা জিরো। আর যদি প্রশ্নের মধ্যে এরকম কোনো ডাইরেকশন দেওয়া থাকে যে এরকম কোনো
ডিরেকশন বলা থাকে যে সি এর মান বের করা যেতে পারে, তখন আমরা কি করবো বলতো, সি লিখে পরে আবার সি এর মানটা বের করে দিব। তাহলে আপাতত আমরা চেষ্টা করব ফিজিক্স এর মধ্যে বেশিরভাগ ইন্টিগ্রেশন লিমিট দিয়ে করার জন্য, যাতে কি হয় সি এর ভেজালটা না থাকে। আর কোনো কারণে যদি আমি সেটা না পারি, সি এর ভেজালটা যদি কোনো কারণে থাকেই, তাহলে আপাতত আমরা সিটা ইউজ করছি না, সি এর মানটা আমরা জিরো কনসিডার করছি। লেখাও লাগবে না, এটা আমরা যারা ফিজিক্স এখানে খাতা দেখবো অথবা তোমরা যারা লিখবে তারা বুঝে নিবো আমরা। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। তাহলে বাচ্চারা, আমাদের মূল আলোচনা, আমাদের ভেক্টর আজকে শেষ করলাম আমরা, আল্লাহর রহমতে আমরা প্রথম চ্যাপ্টার শেষ করলাম। গতিবিদ্যার প্রাইমারি আলোচনা আমরা আজকে শুরু করব না, কিন্তু যেহেতু গতিবিদ্যা করতে সমাকলন লাগবে, তোমরা মনে করে নাও, যেহেতু আমরা অপারেশন বা অপারেটর হিসেবে ক্যালকুলাস শিখছিলাম, সেহেতু ভেক্টরের মধ্যেই আমরা সমাকলনটা শেষ করলাম। গতিবিদ্যায় গিয়ে এটার অ্যাপ্লিকেশন আমরা দেখব, সেই জন্য আমরা যেহেতু ক্লাস আজকে সময় ছিল, আমরা সমাকলনটা নিয়ে আইডিয়া পেয়ে গেলাম। আমরা নেক্সট ক্লাস থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে আমরা কি করব বলতো, গতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করব। তাহলে তোমাদের ভেক্টর ক্লাসটা মোটামুটি আমরা শেষ করলাম। ভেক্টরের একটা মেগা টেস্ট হবে, সেই মেগা টেস্টের পরে তোমাদের যে দুইটা পরীক্ষা হলো, সেই দুইটা পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা তোমাদেরকে ডেমো কয়েকটা প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন দিতে পারি, যেগুলি দেখে দেখে তুমি বাসায়ও প্র্যাকটিস করতে পারো। সেটা নিয়ে হয়তো আমরা আরেকদিন আলোচনা করব। আপাতত আমরা গতিবিদ্যা শুরু করছি, মাঝখানে একদিন তোমাদের খাতাগুলো দেখা শেষ হলে আমরা কি করব, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো সবাই।